৭১ সালে তারা যে ভূমিকা নিয়েছে সেটার জন্য দুঃখ এবং ক্ষমা প্রার্থনার বিষয় আছে। গণহত্যার ক্ষমা হয় কিনা আমি জানি না। গণহত্যার তো ক্ষমা করা হয় নাই। সেই গণহত্যা, অস্ত্র হাতে বিরোধিতা পুরোটাই কিন্তু তারা ক্ষমা চায়নি। জামায়াতে আমিরের এই নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এটি কি একটি রাজনৈতিক কৌশল কিনা? যদি আজকে জামাত শিবির এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে শক্তির জোরে মোকাবেলা করার পদক্ষেপ নিয়ে থাকে, তারা তাদেরকে হামলা করছে, আহত করছে, মারামারি করছে, তারা তাদের এই পদক্ষেপটা বুমেরাং হবে। জামায়াতের আমিরের যে ক্ষমা প্রার্থনা, এই ক্ষমা প্রার্থনা কি তাদের ৭১-এর ভূমিকার কারণে ক্ষমা প্রার্থনা এটি কি পরিষ্কার হয়েছে? যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে যে জামাতকে অভিযুক্ত করা হয়েছিল এবং তারা যে কখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি। জামাতের আমিরের এই ক্ষমা প্রার্থনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং আপনার মাধ্যমে আমাদের অগ্রজ সাবেক ছাত্রনেতা ফজলু ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জামাতের বর্তমান আমির যে কথা বলেছেন, এটা তাদের যে পূর্বসূরি গোলাম আজম সাহেব কিন্তু পল্টন ময়দানে দাঁড়িয়ে যখন তিনি নাগরিকত্ব ফিরে পেলেন আদালতের মাধ্যমে, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের কার্যকলাপে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি সেটা তাদের ক্ষমা চাচ্ছি, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু নতুন কি বললেন শফিক সাহেব, বর্তমান প্রজন্মের জামাতের নেতা, যিনি ৭১ সালে ছাত্রলীগ করতেন বলে দাবি করছেন, ৭১-এর তাদের রাজনৈতিক অবস্থান এবং সামরিক অবস্থান, সেই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু সবাই বলছে যে ৭১ সালে তারা যে ভূমিকা নিয়েছে সেটার জন্য দুঃখ এবং ক্ষমা প্রার্থনার বিষয় আছে। গণহত্যার ক্ষমা হয় কিনা আমি জানি না। ফজলু ভাই আইনজীবী, তিনি বলতে পারবেন যে গণহত্যা কাউকে ক্ষমা করা যায় কিনা। তো সেটা তো তিনি চান নাই। এখন মনে করেন উনি যদি কাউকে চট থাপ্পড় দিয়ে থাকেন, সেটা জন্য তিনি দুঃখ প্রকাশ করতে ভোটে দাঁড়াবেন। ভোটে দাঁড়িয়ে হয়তো তিনি ভোটারদের কাছে গিয়ে বলুন, ভাই কখনো যদি আপনাদেরকে আমি মারধর করে থাকি বা কোনো কটু কথা বলে আমাকে মাফ, সেই ধরনের ক্ষমা প্রার্থনা। কাজে ৭১ সালে তাদের ভূমিকা, তাদের যে ভুলের স্বীকৃতি কোনোভাবেই হয়নি। এই ধরনের কথাবার্তা আগেও শুনেছি এবং সেটাও যা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। কারণ গ্রহণ করলে তো এই জল এত দূর গড়ায় না। এবং এখন আমি মনে করি ২৪-এর গণ অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। তাদের ছাত্র সংগঠনের অন্যদের একটা সুযোগ ছিল জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার। তারা যদি, এখনো সময় আছে, তারা যদি বলতেন যে ৭১ সালে আমরা জনগণের, আমাদের পূর্বসূরি নেতৃবৃন্দ জনগণের কণ্ঠস্বর তা ধরতে পারেননি, আমরা এটা এখন আমরা এই বর্তমান প্রজন্ম সেটা ঠিক সঠিক মনে করি না, আমরা ক্ষমা প্রার্থনা করছি আমাদের সেই ভুলের জন্য। ৭১ সালে তাদের ভূমিকা এবং তাদের যে সামরিক কার্যক্রম, একজন রাজনৈতিকভাবে তো বিপক্ষে অবস্থান মুসলিম লীগও নিয়েছে। মুসলিম লীগ তো অস্ত্র হাতে তুলে নেয়নি, বা শেরে বাংলা প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলামী, পিডিপি, তারাও কিন্তু ৭১ সালে মালেক মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে। মালেক মন্ত্রিসভায় যারা অংশগ্রহণ করেছে তারা ক্ষমা চেয়েছে, তারা সারেন্ডার করেছে মিত্র বাহিনী, যৌথ বাহিনীর কাছে। কিন্তু গণহত্যার তো ক্ষমা করা হয় নাই। সেই গণহত্যা, অস্ত্র হাতে বিরোধিতা পুরোটাই কিন্তু তারা ক্ষমা চায়নি। ডক্টর মালেক, তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিয়েছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু জামাতের কোনো মন্ত্রী যারা ৭১ সালে মালেক মন্ত্রিসভা ছিল তারা কিন্তু সেখানে ছিল না। কাজেই তাদের ক্ষমা চাওয়া কখনো হয়, তারা সজ্ঞানে এটাকে এড়িয়ে চলছেন। তারা মনে করছেন যে এটা ক্ষমা না চেয়ে তারা রাজনীতিতে অনেক ভালো করতে পারবেন। জানি না তাদের কর্মীদের বা তাদের যেই শক্তির উৎস, আর্থিক উৎস, এগুলো হয়তো তারা শক্তিশালী রাখতে পারছেন, জানি না কি জন্য তারা করছেন। কিন্তু জনগণের কাছে আপনাকে একটু যোগ করি, আপনি কি মনে করেন যে সামনে যেহেতু জামায়াতের নিবন্ধন নিয়ে একটি
নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধনের সিদ্ধান্ত কিন্তু এখনো আটকে রয়েছে এবং আগামী জুনের 2 তারিখে খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাদের এই নিবন্ধনটি সম্পর্কে একটি সিদ্ধান্ত আসবে এবং এই সিদ্ধান্তের আগে জামায়াতে আমিরের এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এটি কি একটি রাজনৈতিক কৌশল কিনা? দেখো, নিবন্ধন গত সরকার বাতিল আমলে, গত সরকার না, নির্বাচন কমিশন করেছে। আমার মনে হয় এখানে শুভঙ্করের ফাঁকি আছে, ফজলু ভাই ভালো বলতে পারবে। 71-এ জামাত ইসলামের ভূমিকার জন্য কি নিবন্ধন বাতিল হয়েছে? আমার মনে হয় না। জামাত ইসলামী তাদের ঘোষণাপত্রে একটা গণতান্ত্রিক দেশের সংবিধান, গণতান্ত্রিক দেশের যে গণতান্ত্রিক দেশের রীতিনীতি, সেটাকে তারা পালন করেনি। তারা বলছে তারা আল্লাহর আইন চায়, তারা শরীয়তি আইন চায়, বা তাদের নির্বাচনী মার্কা ছিল দাঁড়িপাল্লা, যেটা আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচার বিভাগের প্রতীক। সেই বিচার বিভাগের প্রতীক তারা কেন নিয়েছে সেটা বাতিল করেছে। এবং সম্ভবত রাজনৈতিক যে নতুন আইন হয়েছে 2009 সালে 111 সরকারের সময়, সেখানে বলা ছিল যে দেশের প্রচলিত সংবিধান এবং গণতান্ত্রিক রীতিনীতির সাথে যদি না হয় এবং বিদেশের সাথে সংযোগ থাকে, এমন দলে নিবন্ধন দেওয়া যাবে না। তারা বলতো জামাত ইসলামী বাংলাদেশ, অর্থাৎ জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী ভারত, জামাত ইসলামী সৌদি আরবে কোনো বছর শাখা আছে বলে জানি না, তাদেরই একটা অংশ বাংলাদেশ। কাজে তারা সেই নামটা তারা পাল্টেছে, তা এখন বলে বাংলাদেশ জামাত ইসলামী, আগে ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ। কাজে নিবন্ধন বাতিল তো 71-এর গণহত্যায় সহযোগিতার জন্য বিগত এই নির্বাচন কমিশন করেছে বলে আমার জানা নেই। ফজলু ভাই আমার ভুল হলে সংশোধন করবেন। তাহলে এটা তো কোনো বড় অভিযোগ না। তারা বলবে যে আমরা ঘোষণাপত্র সংশোধন করেছি, আমরা দেশের সংবিধান অনুযায়ী পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি, আমরা আল্লাহর আইন বা শরীয়তি আইন সেগুলো আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি। আল্লাহর আইন শরীয়তি আইন তো থাকবে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, এগুলো তারা বলবে। কিন্তু 71 সালে ভূমিকার জন্য দলটাকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। নিবন্ধন বা বাতিল তো এটা একটা খাটো পদক্ষেপ, এবং সেই দাবিটা গণতান্ত্রিক মহলের আজও আছে। দেখুন, যারা বাজার সাহেব মুক্তি পেয়েছেন, ভালো কথা, এটার প্রতিবাদ করে ছাত্ররা বিক্ষোভ করেছিল।